বাশার আল আসাদের পতনের পর সিরিয়ার বিভিন্ন স্থানে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। গত 2 দিনে সিরিয়ায় 480টি হামলা চালায় ইসরায়েলি সেনাবাহিনী। আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই দিন আসাদের পতনে ইরানের ক্ষমতা কমেনি বলে মন্তব্য করেছে দেশটির রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসাইন সালামি। এদিকে সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য দেশটির বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাইডেন। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সিরিয়ার ইতিহাসের সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত 48 ঘন্টায় সিরিয়ার বিভিন্ন জায়গায় অন্তত 480 বার আঘাত এনেছে ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল অস্ত্রভান্ডার, নৌবাহিনী স্থাপনা, বিমানবন্দর এবং ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে দামেস্ক, হোমস, তার্তুস ও পালমিরার মতো শহরগুলোতে অস্ত্র উৎপাদন কারখানা, গোলাবারুদের গুদাম এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। তবে ইসরায়েলি ট্যাঙ্ক সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে পৌঁছেছে এমন খবরকে গুজব বলে দাবি করেছে আইডিএফ। যদিও তাদের হামলায় শহরটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাশার আল আসাদের পতনকে মধ্যপ্রাচ্যের ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা বলে উল্লেখ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে ইসরায়েল। আমাদের কার্যক্রম মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিচ্ছে। ইসরায়েল এখন এমন এক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে যা একাধিক ফ্রন্টে বিজয় অর্জন করেছে। যারা আমাদের সহযোগিতা করে তারা লাভবান হয়, আর যারা আক্রমণ করে তারাই ক্ষতিগ্রস্ত হয়। এদিকে আসাদের পতনের পর ইরান তাদের সক্ষমতা হারায়নি বলে মন্তব্য করেছেন দেশটির রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি। তিনি বলেছেন, ইসরায়েলের পতন ইরানের এজেন্ডা থেকে বাদ যায়নি। সিরিয়ায় অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য আসাদকে ক্ষমতাচ্যুত করা বিদ্রোহীদের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন সরকার। জানা যায়, এ বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দলের সঙ্গেও আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্রোহী গোষ্ঠী এইচটিএস যদি আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়া নেতৃত্ব দখল করতে চায় তবে তা সমর্থন করবে না যুক্তরাষ্ট্র। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করায় ইসরায়েলের নীতিকে বিপজ্জনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের 4টি দেশ সৌদি আরব, ইরান, ইরাক ও কাতার। তাদের অভিযোগ, ইসরায়েল সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে আন্তর্জাতিক আইন উপেক্ষা করছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের এই আগ্রাসী কর্মকাণ্ড সিরিয়ার সার্বভৌমত্ব ও ঐক্যের প্রতি স্পষ্ট আঘাত। এটি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তাদের দখলদারিত্বের নীতি মধ্যপ্রাচ্যে আরও সহিংসতা ও উত্তেজনা সৃষ্টি করবে। সৌদি আরব এক বিবৃতিতে জানিয়েছে, গোলান মালভূমি একটি আরব ভূখণ্ড ও তেল আবিবের এই কর্মকাণ্ড সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র নিন্দা জানিয়ে এটিকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, এই আগ্রাসন মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন মোহাম্মদ আল বশির। 2025 সালের 1 মার্চ পর্যন্ত এ দায়িত্বে থাকবেন তিনি। মঙ্গলবার টেলিভিশনে দেয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল আসাদের পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো। পেশায় প্রকৌশলী আল বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন। আসাদের পতনের আগে থেকেই ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস এইচটিএস এর নিয়ন্ত্রণে ছিল। সিরিয়ান সালভেশন গভর্নমেন্ট তাদেরই সরকার। সোমবার ক্ষমতা হস্তান্তর নিয়ে বাশার সরকারের প্রধানমন্ত্রী আল জালিলি ও আল বশিরের সঙ্গে বৈঠক হয়। পরে সিরিয়ান সালভেশন গভর্নমেন্টের কাছে ক্ষমতা হস্তান্তর করতে রাজি আছেন বলে জানান এইচটিএস প্রধান আল জুলানি। এদিকে সিরিয়ার বাশার আল আসাদের শাসনামলে সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে যোগ দেয়া ব্যক্তিদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বিদ্রোহী যোদ্ধারা।
এদিকে সিরিয়ায় জরুরি ভিত্তিতে 1.5 কোটি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। মঙ্গলবার দেশটিতে নিযুক্ত জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রতিনিধি গঞ্জালো ভার্কাস লোসা এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সিরিয়ার সংঘাতে 8 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। এর আগে সিরিয়ার অভ্যন্তরীণ বাস্তুচ্যুত হয়েছে আরও 70 লাখ মানুষ। এছাড়া 50 লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে। ভার্গাস আরও বলেন, সিরিয়ায় বড় ধরনের মানবিক সংকট তৈরি হয়েছে। অসংখ্য মানুষকে জোরপূর্বক বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে। এসব মানুষের জরুরি সহায়তা প্রয়োজন। এদিকে কাতারের সামরিক বাহিনী জানিয়েছে, তুরস্কের গাজিয়ান্তেপ দিয়ে বিমানে করে সিরিয়ায় তাদের প্রথম ত্রাণ সহায়তা পাঠিয়েছে। প্রথমে ধাপে ধাপে খাবার, ওষুধ ও আশ্রয় উপকরণ সরবরাহ করবে কাতার। সিরিয়ার সরকার পতনের পরেই খুলে দেওয়া হয় কুখ্যাত কারাগার সেদনায়ার ফটক। ছাড়া পেয়েছেন বছরের পর বছর ধরে বন্দী হয়ে থাকা কয়েদিরা। অন্ধকার কারাগারে অনাহারে অত্যাচারে জর্জরিত এসব মানুষের উল্লাসে মুখরিত হয়ে ওঠে দামেস্কের বাতাস। নিখোঁজ স্বজনদের খুঁজতে অনেকেই ভিড় করেন কারাগারটির সামনে। কি এই সেদনায়ার, কি চলতো সেই বদ্ধভূমির 4 দেয়ালের আড়ালে? বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। কারাগারের অন্ধকার থেকে আর কখনো পৃথিবীর আলো বাতাস দেখবেন সে আশা ছেড়েই দিয়েছিলেন সিরিয়ার কুখ্যাত কারাগার সেদনায়ারে 8 বছর ধরে বন্দী থাকা মাহের। কিন্তু বিদ্রোহীদের হাতে দামেস্কের পতনের পর অনেক কয়েদির সাথে মুক্ত হন তিনি। দারুণ এক অনুভূতি, সত্যি দারুণ অনুভূতি। আমি কখনো ভাবতেই পারিনি যে কখনো দিনের আলো দেখতে পাবো। বিশ্বাসই হচ্ছে না যে এটি সত্যি হয়েছে। বাশারের শাসনকালে আটক কয়েক হাজার বন্দী এখনো সেদনায়া কারাগারে আটক রয়েছে। এমন খবর পেয়েই মানুষজন ভিড় করতে শুরু করে ওই এলাকায়। অনেকের জন্য হারানো প্রিয়জনকে খুঁজে পাওয়ার শেষ স্থান ছিল এই সেদনায়া কারাগার। সেদনায়া কারাগারে আটক হাজার হাজার সিরীয় গুমের শিকার হয়েছে বলে অভিযোগ রয়েছে, যারা কসাইখানা নামের এই কারাগারের অতল গহ্বরে হারিয়ে গেছে বলে মনে করা হয়। 2014 সালে আমি শেষবারের মতো আমার ভাইকে দেখতে গিয়েছিলাম। তারা আমাকে তখন বলেছিল যে আমার ভাই মারা গেছে এবং ফিরে আসবে না। আঞ্চলিকভাবে কুখ্যাত এই সেদনায়া কারাগারে বন্দীদের উপর করা হতো অমানবিক অত্যাচার। কোনো রকম নিয়মের ব্যত্যয় ঘটলেই দেয়া হতো ইলেকট্রিক শক। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, 2011 সাল থেকে একের পর এক গুম, খুন এবং অমানবিক নির্যাতনের ঘটনা ঘটেছে সিরিয়ার এই কারাগারে। এই সময় বিভিন্ন কারাগারে বন্দী ছিলেন 1,36,000-এর বেশি মানুষ। একজন মানুষকে ক্ষমতায় রাখার জন্য যথেচ্ছ আটক আর নিষ্ঠুর নির্যাতনের প্রতীক হয়ে উঠেছিল এই সেদনায়া কারাগার। মনিরুজ্জামান বাবু, 71। এদিকে রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়েভকভ বলেছেন, বিদ্রোহীদের অগ্রযাত্রার মুখে বাশার আল আসাদকে খুবই সুরক্ষিত উপায়ে দামেস্ক থেকে সরিয়ে আনা হয়েছিল। এবিসি নিউজের দেয়া একটি সাক্ষাৎকারে রায়েভকভ আরও বলেন, বাশার আল আসাদ সুরক্ষিত ছিলেন, রাশিয়া প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে। বাশার আল আসাদকে এখন বিচারের জন্য ফেরত দেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে রুশ উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের এ সংক্রান্ত সনদের অংশ নয় রাশিয়া। গত রোববার আসাদ সরকারের পতনের পর রাশিয়া জানায়, বাশার আল আসাদ প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে রাশিয়ায় চলে এসেছেন। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে মস্কোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ার বিষয়টি অনুমোদন দিয়েছেন। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় 24 ঘন্টায় আরও 28 জন নিহত ও 54 জন আহত হয়েছে। মঙ্গলবার মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 7 জন ফিলিস্তিনি নিহত হয়, এছাড়া আহত হয় অনেক মানুষ। এছাড়া দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান আরও 6 জন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার হামলায় ফিলিস্তিনি ফুটবলার মোহাম্মদ খলিফা নিহত হয়েছেন। এ নিয়ে 2023 সালের অক্টোবর থেকে চলমান ইসরায়েলি আগ্রাসনে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,800 পৌঁছেছে। এছাড়া আহত হয়েছে অন্তত 1,06,188 ফিলিস্তিনি। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অন্তত 60 জন রোগী খাবার ও পানির অভাবে মৃত্যু ঝুঁকির মধ্যে রয়েছে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতির মামলায় প্রথমবারের মতো সাক্ষ্য দিতে মঙ্গলবার আদালতে হাজির হয়েছেন। তেল আবিব ডিস্ট্রিক্ট আদালতে এই বিচার কাজ চলছে। স্থানীয় সময় সকাল 10টায় নেতানিয়াহু আদালতে ঢোকেন। এ সময় তাকে বেশ আত্মবিশ্বাসী দেখা যায়। সাক্ষ্যে তিনি বলেন, সত্যটা বলার জন্য 8 বছর ধরে এই মুহূর্তের জন্য অপেক্ষা করছেন তিনি। নিজেকে একজন প্রধানমন্ত্রী দাবি করে বলেন, 7টি ফ্রন্টে লড়াইয়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন, তাই এই দুটি বিষয় অর্থাৎ মামলা ও যুদ্ধ সমান্তরাল চলতে পারে। আদালত বলেন, নেতানিয়াহুকে এসব মামলায় আদালতে সপ্তাহে 3 বার সাক্ষ্য দিতে হাজির হওয়ার প্রয়োজন হতে পারে। নিরাপত্তার আশঙ্কার কারণে এই বিচার কাজ জেরুজালেম থেকে সরিয়ে তেল আবিবের ভূগর্ভস্থ একটি কক্ষে আনা হয়েছে। এর আগে নেতানিয়াহুকে অনেকবার আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হলেও তিনি বারবার বিলম্ব করেন। এদিকে এদিন আদালতের বাইরে বিক্ষোভ করে একদল মানুষ। তারা গাজায় হামাসের হাতে বন্দী প্রায় 100 ইসরায়েলকে ছাড়িয়ে আনার দাবি জানান। ইডেন উপসাগরে 3টি বাণিজ্যিক জাহাজের ওপর ইয়েমেনে হুথিদের চালানো হামলাকে প্রতিহত করার দাবি করেছে মার্কিন সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা একটি পোস্টে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলছে, জাহাজগুলো উপসাগর অতিক্রম করার সময় হুথিরা একাধিক ড্রোন ও একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। সেন্টকম বলছে, হুথিদের বেপরোয়া হামলায় বেসামরিক ব্যক্তি বা মার্কিন নৌবাহিনীর কোনো কিছুর ক্ষতি হয়নি। এর আগে হুথিদের একজন সামরিক মুখপাত্র বলেন, গোষ্ঠীটি এডেন উপকূলে 3টি সরবরাহকারী জাহাজ ও তাদের সঙ্গে থাকা 2টি আমেরিকান ডেস্ট্রয়ারকে লক্ষ্যবস্তু করেছিল। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিসের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কিম্বার্লি গুয়েলফয়েলকে মনোনীত করেছেন। তিনি ফক্স নিউজের সাবেক উপনাম ব্যারাককে মনোনয়ন দেওয়া হয়েছে। নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প আরও জানান, অনেক বছর ধরে কিম্বার্লি একজন ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র। প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য ও অর্থনৈতিক উদ্ভাবনের মতো নানা বিষয়ে গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য তিনি পুরোপুরি উপযুক্ত। তুরস্কের রাষ্ট্রদূত হিসেবে টম ব্যারাককে বেছে নিয়েছেন তিনি। টম তার দীর্ঘদিনের বন্ধু ও একজন প্রাইভেট ইকুইটি এক্সিকিউটিভ। ট্রাম্প বলছেন, টম একজন সম্মানিত ও অভিজ্ঞ ব্যক্তি। এই পদে তার নিয়োগ যথাযথ হবে। বাংলাদেশে হিন্দু নিপীড়ন হচ্ছে অভিযোগ করে তা বন্ধের দাবিতে ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার অফিসের কাছে বিক্ষোভ করেছে অন্তত 3000 মানুষ। মঙ্গলবার সিভিল সোসাইটি অব দিল্লির ব্যানারে এতে অংশ নেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS, বিশ্ব হিন্দু পরিষদ ও বজরঙ্গ দলের কর্মীরা। এদিন বেলা 11:30টায় লুটেন্স দিল্লির 3 মূর্তি ভবনের সামনে জড়ো হন মিছিলকারীরা। সেখানে বিক্ষোভকারীদের আটকে দেওয়ার পর তাদের একটি প্রতিনিধি দল পুলিশ পাহারায় হাই কমিশনে গিয়ে একটি স্মারকলিপি জমা দেয়। এতে সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ, তাদের জীবন ও সম্পত্তি রক্ষায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জি জানানো হয়। এর আগে এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চাণক্যপুরীতে হাই কমিশন অফিসের কাছে আসতে থাকে খণ্ড খণ্ড মিছিল। তাদের সবার হাতেই ছিল প্রতিবাদী ব্যানার, প্ল্যাকার্ড। সেখানে মঞ্চের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ বিরোধী স্লোগান দেন তারা। অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লি পুলিশের পাশাপাশি দাঙ্গা পুলিশও মোতায়েন ছিল। 1.5 ঘন্টা অবস্থানের পর শেষ হয় শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিল। ভারতের উত্তরপ্রদেশে 185 বছরের পুরনো একটি মসজিদের একাংশ ভেঙে ফেলার ঘটনায় বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় প্রশাসনের দাবি, মসজিদটির ওই অংশ মহাসড়কের উপর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল। জেলা প্রশাসন জানিয়েছে, উত্তরপ্রদেশের ফতেহপুর জেলায় অবস্থিত নূরে জামে মসজিদের ভাঙা অংশটি গত 2-3 বছরের মধ্যেই নির্মাণ করা হয়েছিল। পরে স্যাটেলাইট চিত্রসহ ঐতিহাসিক প্রমাণ ব্যবহার করে অংশটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। জনপদ বিভাগ দাবি করছে, মসজিদের কিছু অংশ রাস্তায় সম্প্রসারণে বাধা সৃষ্টি করেছিল। গত 17 আগস্ট অবৈধ নির্মাণ সরানোর জন্য নোটিশ পাঠানো হয়। মসজিদ পরিচালনা কমিটিকে 1 মাস সময় দেওয়া হয়েছিল। তবে নুরি মসজিদ পরিচালনা কমিটির প্রধান জানিয়েছেন, মসজিদটি 1839 সালে নির্মিত হয় আর মহাসড়কটি তৈরি হয়েছিল 1956 সালে। কিন্তু তারপরও মসজিদের কিছু অংশকে অবৈধ বলে দাবি করা হচ্ছে। এই ঘটনার বিষয়টি নিয়ে উচ্চ আদালতে চ্যালেঞ্জ করবার কথা জানিয়েছে মসজিদ কর্তৃপক্ষ। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71 ইউটিউব চ্যানেল। 71-এর সঙ্গেই থাকুন।